একটা পুরনো বিল্ডিং যার নাম ব্র্যামফোর্ড। শহরের মানুষ একে অভিশপ্ত জায়গা বলে চেনে। এখানে বাস করেছে অসংখ্য অকাল্টিস্ট, কোভেন মানে ডাকিনীদের দল, এমনকি ক্যানিবালস যারা মানুষ খেকো। বলা হয় এই বিল্ডিংয়ের ভেতর স্বয়ং শয়তান আবির্ভাব হয়েছিল। গত বছরের সিনে হলে অ্যাপার্টমেন্ট 7-এ মুভির এক্সপ্লেনেশন করা হয়েছিল। সেখানে দেখেছিলাম সেই অভিশপ্ত জায়গায় এক নারীর সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা যার নাম টেরেসা জিনফ্রিও। সে ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে। কিন্তু এই গল্প তো ছিল শুধুমাত্র। আজ সেই অ্যাপার্টমেন্ট 7-এর সিকুয়েল যা 1986 সালে মুক্তি পেয়েছিল, সেই রোজমেরিজ বেবি নামক কাল্ট ক্লাসিক লেজেন্ডারি হরর মুভির ঘটনা বলবো, যেখানে এক নবদম্পতি রোজমেরি আর গায় এক সেটানিক কাল্টের সাথে জড়িয়ে পড়ে এবং রোজমেরির উপরে কিভাবে সেই বর্বরতা নেমে আসে এবং প্রশ্ন কি সেই কাল্টের উদ্দেশ্য। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। তবে গল্পে যাওয়ার আগে বলে রাখা ভালো, এই মুভির সিকুয়েল মানে এর আগের ঘটনা জানতে অবশ্যই ভিডিওর শেষে অ্যাপার্টমেন্ট 7-এর এক্সপ্লেনেশন দেখার অনুরোধ রইল। কমেন্ট সেকশনে সেই মুভির এক্সপ্লেনেশনের লিঙ্ক দেওয়া থাকবে। তাছাড়া ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ, কেননা এটা স্লো বার্ন মুভি, তাই ধৈর্য নিয়ে গল্প শুনবে। এবং আগে থেকে অ্যালার্ট করে দেওয়া ভালো, এই ভিডিওতে কিছু সেন্সিটিভ বিষয় রয়েছে, তাই ছোটদের জন্য অনুরোধ এই মুভিটা স্কিপ করতে পারো। তো সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। সালটা 1965, স্থান নিউ ইয়র্ক। এক সদ্যজাত নবদম্পতি রোজমেরি ও গায় পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করেছে। গায় একজন স্ট্রাগলিং অ্যাক্টর যে ছোট পর্দায় কিছু অ্যাড করেছে। রোজমেরির বাবা মা কখনো চায়নি কোনো স্ট্রাগলার ছেলেকে তার মেয়ের সাথে বিয়ে দিতে, কিন্তু ভালোবাসার টানে পরিবারের নিষেধাজ্ঞা তাদের বিয়ে আটকাতে পারেনি। বাড়ি ছাড়া হয়ে তারা ছোট একটি বাড়িতে গিয়ে ওঠে। তবে রোজমেরির জেদের কারণে তারা নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয়। খোঁজ পেয়ে চলে যায় ব্র্যামফোর্ড নামক এক বিল্ডিংয়ে। সেখানে বিল্ডিংয়ের ম্যানেজার ডিয়েগো তাদেরকে অ্যাপার্টমেন্ট 7-ই দেখাতে নিয়ে যায়। অ্যাপার্টমেন্টে একটা ডাইনিং, 2টা শোবার ঘর, সাথে সার্ভেন্ট রুম ভেঙে অ্যাপার্টমেন্টটা আরও বড় করা হয়েছে। জানা যায় এর আগে এই অ্যাপার্টমেন্টে একজন ফিমেল ব্যারিস্টার মিসেস গার্ডেনিয়া বসবাস করতেন এবং তিনি নিউ ইয়র্কের প্রথম মহিলা আইনজীবী ছিলেন। কিছুদিন আগে তিনি মারা গেছে। ওনার ব্যবহৃত কোনো জিনিস এখনও পর্যন্ত সরানো হয়নি। ওনার ছেলে বলেছে ফার্নিচার আসবাবগুলো বিক্রি করে দিতে। তবে রোজের প্রশ্ন, ইনি কি অ্যাপার্টমেন্টেই মারা গেছে? তাহলে এই অ্যাপার্টমেন্ট নিচ্ছি না। ডিয়েগো জানায়, না, তিনি হসপিটালেই মৃত্যুবরণ করেছে। আসলে 3 সপ্তাহ ধরে সে কোমায় ছিল। রোজের কাছে অ্যাপার্টমেন্টটা অনেক ভালো লাগে। রুমের ভেতরে ছোটোখাটো একটা নার্সারি ছিল, পাশে রাখা বিভিন্ন বইগুলো যেগুলোতে অনেক গাছগাছালি সম্পর্কে তথ্য রয়েছে। নজর পড়ে একটা পেজে ইংরেজিতে লেখা, আই ক্যান নো লঙ্গার অ্যাসোসিয়েট মাইসেলফ। এর অর্থ, আমি আর নিজেকে এইসবের সাথে জড়াতে চাই না। রোজ এই লেখাটা পড়ে। তার কাছে বিষয়টা খুব স্বাভাবিক ছিল। ভাড়ার বিষয়ে কথা বলতে গেলে ডিয়েগোর নজর পড়ে আলমারির ওপর। তার মতে এখানে একটা ক্লোজেট আছে, তবে আলমারি দিয়ে এটা ঢাকা কেন? গায়ের সাহায্যে সেটা সরাতেই দেখা যায় ক্লোজেট। তবে রোজের প্রশ্ন, কেন তিনি এই ক্লোজেটটা ঢেকে রেখেছিল? ডিয়েগোর এই বিষয়ে কিছু জানা নেই। লন্ড্রি ফ্যাসিলিটি দেখার পরে রোজের বাড়িটা এতটাই পছন্দ হয়েছে যে গায়ের কাছে জেদ ধরে এই বাড়িই সে ভাড়া নেবে। তাছাড়া গায়ের থিয়েটার এখান থেকে কাছাকাছি হওয়ায় সেও রাজি হয়। তাদের পুরনো বাড়ির মালিক এডওয়ার্ড হাজকে সেই অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার কথা জানায়। তবে হাজ খুশি না এই শুনে যে তাদের অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের নাম ব্র্যামফোর্ড। সে জানায়, তোমরা কি এই শতাব্দীর শুরুর ঘটনা জানো? সেই বিল্ডিংয়ে ট্রেঞ্চ সিস্টার ডায়েটারি গবেষণা চালিয়েছিল। এখন যারা ডায়েটারি মানে জানে না, ডায়েটারি এক্সপেরিমেন্ট হচ্ছে আমরা কি খাই, কতটা খাই, কোন খাবারে কি ধরনের পুষ্টি আছে, খাবারের অভ্যাস, রোগ, ওজন, মানসিক স্বাস্থ্য, দীর্ঘায়ুর ওপর কিভাবে প্রভাব ফেলে, এই সমস্ত কিছু। হাজ বলতে থাকে ওই বিল্ডিংয়ে কিথ কেনেডি, এড্রিয়ান মার্কাটো আর পার্লস এইমস থাকতো। এত কিছু একসাথে বলাতে কিছুই না বোঝাতে রোজ জিজ্ঞেস করে, এই ট্রেঞ্চ সিস্টার কারা? হাজ জানায়, ট্রেঞ্চ সিস্টার হলো 2জন ভিক্টোরিয়ান লেডি যারা কয়েকজন শিশুকে জীবিত রান্না করে খেয়েছে, সাথে তাদের আপন ভাস্তিকেও ছাড়েনি। আর এড্রিয়ান মার্কাটো ডাকিনী বিদ্যা চর্চা করত। বিশেষত 1819-এর দিকে দাবি করেছিল সে ডাকিনী বিদ্যার সাহায্যে সেই অ্যাপার্টমেন্টে স্বয়ং শয়তানকে হাজির করেছিল।
দুর্ভাগ্যবশত জনগণ তার কথায় বিশ্বাস করে ফেলে এবং সেই ব্র্যামফোর্ড বিল্ডিংয়ের লবিতেই তাকে হত্যা করে জনগণ। আর কিথ কেনেডি ছিল একজন সিরিয়াল কিলার। 1920-এর দিকে সেই অ্যাপার্টমেন্টে একে একে খুন হয় অনেক মানুষ। ফলে এই ব্র্যামফোর্ড বিল্ডিং এক পর্যায়ে জনশূন্য হয়ে যায়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই বিল্ডিংয়ে আবারও লোকেরা এসে বসবাস করা শুরু করে। লোকালসরা এই বিল্ডিংকে ব্ল্যাক ব্র্যামফোর্ড নামে ডাকে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে 1959-এর দিকে এই বিল্ডিংয়ের বেসমেন্টে পত্রিকায় মোড়ানো ক্ষতবিক্ষত অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। রোজমেরির কথা হচ্ছে, এমন টুকটাক সব বিল্ডিং অ্যাপার্টমেন্টেরই কিছু ইতিহাস থাকেই। হাচের কথায় পাত্তা না দিয়ে তারা কিছুদিন পরেই অ্যাপার্টমেন্ট 7-তে উঠে। সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট রোজের মন মতো সাজানো হয়। নতুন অ্যাপার্টমেন্টে ওঠার পরের দিনই গায়ে ইয়ামাহা কোম্পানি থেকে অ্যাডের সুযোগ পায়। এতে রোজ ভীষণ খুশি হয়, কেননা বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে সে পছতায়নি, বরং স্বামী এখন কাজ করছে। রোজমেরির ইচ্ছা ছিল সে একজন হাউসওয়াইফ হবে এবং তার এখন আর একাকিত্ব ভালো লাগে না। গায়কে জানায় তারা এখন বাচ্চা নিতে চায়, তবে গায়ের কথা হচ্ছে এখন সে বাচ্চা নিতে পারবে না, কেননা তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ভালো না। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন বেসমেন্টে লন্ড্রি রুমে টেরেসা জিনফ্রিও নামে এক মেয়ের সাথে পরিচয় হয় রোজের। রোজমেরি তার পরিচয় দেয় এবং জানায় এই বিল্ডিংয়ে সে নতুন এসেছে। টেরির ব্যাপারে জানতে চাইলে সে জানায় সে ক্যাস্টোভেটসদের সহযোগিতায় অ্যাপার্টমেন্ট 7-তে থাকে। টেরি তাকে বলে, আগে ক্যাস্টোভেটদের অ্যাপার্টমেন্টের সাথে তোমাদের অ্যাপার্টমেন্ট একসাথেই সংযুক্ত ছিল, এখন আলাদা পার্টিশন করে রুমগুলোকে বিভক্ত করা হয়েছে। তবে তোমাদের ওই অ্যাপার্টমেন্টে তো আগে একজন মহিলা থাকতো। রোজ জানায়, হ্যাঁ, মিসেস গার্ডেনিয়া নাম হয়তোবা। তাছাড়া টেরির কাছ থেকে জানা যায় মিসেস গার্ডেনিয়ার সাথে ক্যাস্টোভেটদের খুব ভালো সম্পর্ক ছিল। তাদের কথার এক পর্যায়ে সেখানে হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পেলে দুজন ভয় পেয়ে যায়। টেরি জানায়, এই লন্ড্রি রুমটাতে আমি যতবারই আসি ততবারই আমার গা শিউরে ওঠে। তবে ভালো হয়েছে, এখন থেকে তুমি আর আমি একসাথে আসবো। এবার রোজমেরি টেরির সম্পর্কে জানতে চাইলে টেরি বলে সে ড্রাগ অ্যাডিক্ট ছিল। মিস্টার ও মিসেস ক্যাস্টোভেট তাকে রাস্তা থেকে উঠিয়ে এনে নতুন জীবন দিয়েছে। তাছাড়া তার ফ্যামিলিতে শুধু ভাই আর বাবা রয়েছে। ভাই বর্তমানে নেভিতে চাকরি করছে। তবে কথায় কথায় টেরি তাকে একটা লকেট দেখায় এবং জানায় এই লকেটটা একটা গুড লাক চার্ম। লকেট থেকে এক বিচ্ছিরি গন্ধ পায়। সে জানায় এর ভেতরে একটা হার্ব আছে, তবে আমি এটার বিষয়ে বেশি কিছু জানি না। তবে মূল কথা হলো রোজমেরির ঘরে যেখানটাতে আগের ভাড়াটিয়া মিসেস গার্ডেনিয়া সেই ওয়ার্ড্রোব দিয়ে ঢেকে রেখেছিল, মূলত সেখানটাতেই পার্টিশন করা ক্যাস্টোভেটদের রুমের সাথে। প্রতি রাতেই রোজমেরি ঘুমানোর সময় সেই পার্টিশনের ওপার থেকে মন্ত্রোচ্চারণ শুনতে পেত। যেমন একটা রুমে দলবদ্ধভাবে সবাই একই বাক্য বলে যাচ্ছে অজানা ভাষায়। টেরির সাথে বন্ধুত্বের কিছুদিন পেরোতে না পেরোতেই একদিন রাতে সে তার অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। গায় আর রোজমেরি রাতে বাড়ি ফেরার পথেই ঘটনাস্থলে এসে নির্মম দৃশ্য দেখে। পুলিশ রোজমেরির কাছে জানতে চায়, আপনি কি ওনাকে চেনেন? রোজমেরি তার নাম জানায় টেরি। এরই সাথে হাজির হয় ক্যাস্টোভেট দম্পতি, যাদের নাম রোমান আর মিনি। পুলিশ তাদেরকে এই দুর্ঘটনা সম্পর্কে জানায়। টেরির মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই। রোমান বলে, আমি আগে থেকেই জানতাম এমন কিছু একটাই হবে। সে কয়েক সপ্তাহ যাবৎ কোনো একটা বিষয় নিয়ে ডিপ্রেশনে ছিল। কি আর করার, শত বোঝানোর পরেও এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। এখানেই রোজমেরি ও গায়ের সাথে প্রথমবারের মতো ক্যাস্টোভেটদের সাথে কথা হয়। রোজ বলে, আমি টেরির মুখে আপনাদের নামে অনেক গুণগান শুনেছি, আপনারা খুবই ভালো। তবে তার এই মৃত্যুতে আমরা অনেক শোকাহত। এভাবেই চলতে থাকে কিছুদিন। একদিন ইচ্ছে করেই মিনি রোজমেরির কাছে আসে এবং বলতে থাকে, জানোই তো টেরির মৃত্যুতে আমাদের হাত নেই। মেয়েটাকে অনেক আদর যত্নে রেখেছি, হয়তো আমাদের ভালোবাসায় কোনো কমতি ছিল। যাই হোক, আগে তো টেরি ছিল, এখন সেও নেই। তাছাড়া আমাদের কোনো সন্তানও নেই। তোমার আছে? রোজ জানায়, না নেই, তবে ভাবছি সন্তান নেব। মিনি গায়ের সম্পর্কে জিজ্ঞেস করে যে তোমার হাজবেন্ড কি করে। রোজমেরি জানায় বর্তমানে 2টা নাটকে কাজ করার সুযোগ পেয়েছে আর কিছু বিজ্ঞাপনে কাজ করছে। কথা শেষে মিনি বলে, তোমাদের আমার ভীষণ ভালো লেগেছে। তো কেমন হয় আজকে রাতে তোমার স্বামীকে নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টে এসো, খুব গল্প হবে, আর হ্যাঁ, স্টেকের আয়োজনও করব। আমি কোনো মতে না শুনতে চাচ্ছি না। যেভাবেই হোক আজকে তোমার স্বামীকে রাজি করিয়ে রাতে আসবে কিন্তু। এই বলে সে চলে যায়। রাতে গায়ে বাড়ি ফিরলে একটা দুঃসংবাদ জানায়। তার যেই নাটক দুটোতে মেইন লিডে থাকার কথা ছিল
সেই রোলটা ডোনাল্ড বমগার্ড নামের এক অভিনেতা পেয়েছে। তাই গায়ের মন খারাপ। গায়ের মন রাখার জন্য রোজমেরি বলে, আরে ওই নাটকগুলোর স্ক্রিপ্ট এমনিতেও ভালো ছিল না। তবে গায়ে জানায় সবই ঠিক ছিল, শুধু ঠিক ছিল না আমার ভাগ্য। এখন রোজমেরি জানায় আজকে মিসেস ক্যাস্টেভেট এসেছিল। মহিলাটা না খুবই গায়ে পড়া স্বভাবের। বলেছিল আজকে রাতে তাদের অ্যাপার্টমেন্টে ডিনারের নিমন্ত্রণ আমাদের জন্য। তবে গায়ে বলে, আরে ধুর, এমনিতেও এরা গায়ে পড়া স্বভাবের, এরই মাঝে যদি এদের সাথে সম্পর্ক করি সহজে পিছু ছাড়বে না। রোজমেরি বলে, ঠিক আছে তাহলে যাচ্ছি না। আসলে রোজমেরিরও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু গায়ে মনে করে হয়তো সে বারণ করাতে রোজমেরির মন খারাপ। কিন্তু আসলে রোজমেরিরও ইচ্ছে নেই বলার পরেও গায়ে তাকে জোর করে রোজমেরিকে নিয়ে তাদের অ্যাপার্টমেন্টে চলে যায়। রোমান এবং মিনি তাদের আশাতে খুবই খুশি হয়। তাদের আপ্যায়নে রোজমেরি ও গায়ে অনেক মুগ্ধ হয়। রোজমেরি রোমানকে প্রশ্ন করে, আপনি কি অস্ট্রেলিয়ান? রোমান জানায়, না, আমি নিউ ইয়র্কে বড় হয়েছি, তবে আমি পৃথিবীর সর্বত্রই ঘুরেছি। তুমি যে কোনো জায়গার নাম বলো, আমি তার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে বলে দিচ্ছি। কিছু জায়গার নাম বললে সে সব কিছুর উত্তর সঠিকভাবেই দিচ্ছিল। রোমান জানায়, আমার বয়স ৭৯। সেই 10 বছর থেকেই আমি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি। রাতে ডিনারে বসলে সেখানে রোমান পোপ বা ধর্মগুরুদের ব্যাপারে সমালোচনা করছিল। রোজমেরিকে বলে, এসব নিয়ে তুমি কিছু ভেবো না, তুমি হয়তো ধার্মিক মহিলা, কিন্তু পোপেরা অনেক অপচয় করে। এবং এই পোপদের নিয়েই তো একটা নাটক আসছে লুথার নামে। যতটুকু শুনেছি গায়ে তুমি নাকি মেইন লিড করছো এই নাটকটাতে। গায়ে একটু সংকোচবোধ নিয়ে বলে, না, আমি এই নাটকে কাজ করছি না। রোমান জানায়, আমার বাবা আগে নাট্যমঞ্চ করতো, তো সেই সুবাদে আমার সাথে অনেক বড় মাপের মানুষদের সাথে পরিচয় আছে। রোজমেরি কিচেনে মিনির সাথে কাজে হেল্প করে, আর রোমান গায়ের সাথে এই শো নিয়েই কথা বলছিল। সেদিন তাদের ঘরে ফিরে আসার পরে তারা দুইজনই খুশি ছিল। গায়ে বলে, তারা খুবই মজার মানুষ। যাই হোক, কালকে আবার যাবো রাতে, তোমার ইচ্ছা না হলে যেও না, সমস্যা নেই। পরের দিন গায়ে কাজে চলে গেলে রোজমেরি ঘরে একা একা বই পড়ছে। ইতিমধ্যেই মিনি তার দুয়ারে হাজির, সাথে একজন ফ্রেন্ড। তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, তার নাম লরা লুইস। তারা দুজন এক প্রকার জোর করেই এখানে বসতে চাচ্ছিল, তো মানবতার খাতিরে রোজমেরি তাদেরকে ঘরে ঢুকতে দেয়। বসে বসে কুশি কাটার কাজ করতে শুরু করে এবং নানা ধরনের বেহুদা প্রশ্ন করতে থাকে। রোজমেরি এতে কিছুটা বিরক্ত। মিনি রোজমেরিকে একটা উপহার দেয়। কাগজের ভাঁজ খুলতেই দেখতে পায় সেই লকেটটা যা সে টেডির গলায় দেখেছিল। মিনি বলে, এটা 300 বছরেরও পুরনো এবং এটা একটা গুড লাক চার্ম। এর ভেতরে একটা গাছের শিকড় আছে যার নাম টেনিস রুট। রোজমেরি তা নিতে না চাইলেও সেটা জোর করে তাকে দিয়ে যায়। রাতে গায়ে ক্যাস্টেভেটদের সাথে কথা বলে আসলে রোজমেরি তার গলার লকেটটা দেখায়, তবে সে এটা পরতে চাচ্ছে না। এর থেকে গন্ধ আসে। গায়ে বলে, যেহেতু উপহার দিয়েছে তোমার এটা পরা উচিত, কিন্তু সেটা সে ড্রয়ারে রেখে দেয়। বর্তমানে গায়ের কাজ নেই, তাই বেশিরভাগ সময়ই তার ঘরে বসে থাকতে হয়। হঠাৎ সকালে কল পেলে সে জানতে পারে তার যেই রোলটা করার কথা ছিল পরবর্তীতে যেখানে ডোনাল্ড বমগার্ডকে সিলেক্ট করা হয়, আজকে সে সকালবেলা ঘুম থেকে উঠে চোখে দেখতে পাচ্ছে না। ডক্টরের কাছে গিয়ে জানতে পারে সে চিরতরে অন্ধ হয়ে গেছে। এটা নিয়ে কিছুটা মন খারাপ হলেও তার একটু স্বস্তি অনুভব হচ্ছে, কেননা সে অ্যাক্টর অন্ধ হয়ে যাওয়াতে এই রোলটা এখন শতভাগ পাওয়ার চান্স হচ্ছে গায়ের। রোজমেরি তাদের পুরনো বাড়ির মালিক হাচের সাথে কথা বলতে চায়। রোজমেরি একদিকে যেমনটা খুশি, অন্যদিকে খুবই কষ্টের মধ্যে আছে। খুশি হচ্ছে এই কারণে তার স্বামীর ভাগ্য খুলে যাবে, আর কষ্ট হচ্ছে তার স্বামীর প্রফেশনটাই এমন যে এখন থেকে সে নিজেকে নিয়েই, নিজের রোল নিয়েই ব্যস্ত থাকবে। এখন থেকে সে আর তাকে সময় দিতে পারবে না। এই বিষয়গুলোই হাচের সাথে সে শেয়ার করে। তাছাড়া হাচ সেই বাড়ির ব্যাপারে জানতে চাইলে রোজমেরি তার কাছে টেডির সম্পূর্ণ ঘটনা জানায়। সেখান থেকে বাড়ি ফিরে আসলে গায়ের সাথে কথা হয়। গায়ে তার কাছে ক্ষমা চায়, কেননা সে তাকে টাইম দিয়ে উঠতে পারছে না। তবে আজকে তাকে প্রথমবারের মতো বলে যে চলো বাচ্চা নেই, এবং আমি বেবি নাইটও প্ল্যান করে রেখেছি। রোজমেরি এতে অনেক খুশি হয়, কেননা দীর্ঘদিনের ইচ্ছা তার পূরণ হতে চলেছে। সে খুবই এক্সাইটেড। তাই খুশি মনে গায়ে রোজমেরিকে আজকের রাতে স্পেশাল ডিনার আয়োজন করতে বলে। তবে এরই মাঝে ক্যাস্টেভেট হাজির। রোজমেরি এতে কিছুটা বিরক্ত, তবে খেয়াল করে যে তারা আর আসছে না। মিনি তাদের জন্য স্পেশাল ড্রিঙ্কস, মুসো চকলেট নিজ হাতে বানিয়ে নিয়ে এসেছে। কিছুটা খাওয়ার পরে সে বলে মোটামুটি ভালো, তবে কেমন যেন চকের মতো গুঁড়ো গুঁড়ো লাগছে। তবে রোজমেরি তা খায় না, লুকিয়ে সেটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়।
ডিনার শেষে তার কেমন যেন লাগছে, মাথাটা ঘুরিয়ে আসছে। গায়ে তার শরীরের এই অবস্থা দেখে বেডে শুইয়ে দেয়। এখন রোজমেরি স্বপ্নে দেখতে পায় সে এক সমুদ্রের মাঝে এক ভাসমান বেডে শুয়ে আছে। ঘুমের মধ্যেই গায়ের সাথে সে কথা বলছে, তবে একটু পরেই দেখে সে এক বোটের মধ্যে আছে এবং সেখানে অ্যাপার্টমেন্টের সবাই উপস্থিত। গায়ে তার পোশাক আস্তে আস্তে খুলছে, তবে তা জিজ্ঞেস করলে গায়ে তাকে কিছু বলছে না। সেখানে তাদের আগের বাড়ির মালিক হাজকে দেখতে পায়, তবে সে তাদের সাথে আসবে না। এরই সাথে স্বপ্নে গায়ে তার হাত থেকে তার বিবাহের রিংটা খুলে নেয়। একের পর এক অদ্ভুত ভিশন সে দেখেই যাচ্ছে, যার কোনো মানে নেই। সমুদ্রের উত্তাল ঢেউ। রোজমেরি নাবিকের কাছে গেলে সে জানায় ভালো হবে যদি আপনি নিচে যান। নিচে পৌঁছাতেই নিজেকে এক অদ্ভুত চার্চে খুঁজে পায়। একটা নির্দিষ্ট কক্ষে বেড, সে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়। একে একে সেখানে একদল মানুষের আগমন ঘটে, যেখানে তারা সবাই উলঙ্গ। সেখানে উপস্থিত রোমান, মিনি আর তার স্বামী গায়। গায় বলছিল দেখে মনে হচ্ছে সে সজাগ, কিন্তু মিনি জানায় যদি সে সেই ড্রিঙ্কসটা খেয়ে থাকে তাহলে সে অর্ধমৃত। এখন গায় রোজমেরিকে করা শুরু করে। রোজমেরি সেই ড্রিঙ্কসটা অল্প খাওয়াতে কিছুটা হলেও সে কনসিয়াসনেসের মধ্যেই আছে। তবে এক পর্যায়ে সে দেখতে পায় তার স্বামীর বদলে এক ভয়ঙ্কর রূপী লাল চামড়ার অশরীরী, যে দেখতে মোটেও মানুষের মতো নয়। তারা সবাই এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ করতে থাকে। রোজমেরি স্বপ্নের মাঝেই বলছে যে এটা কোনো স্বপ্ন নয়, বরং এটাই বাস্তব, এবং সে চিৎকার করছে। তবে রোজমেরির সেখানে করার মতো কিছুই নেই। সকালে তার ঘুম ভাঙলে সে নিজেকে ঘরেই আবিষ্কার করে, তবে খেয়াল করে তার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ। রোজমেরি এই বিষয়ে জিজ্ঞেস করলে গায়ে জানায় সেও নাকি হুঁশের মধ্যে ছিল না এবং তার কাছে ক্ষমা চায় যে সে তার সাথে ইচ্ছার বিরুদ্ধেই জোরাজুরি করেছে। রোজমেরি তার নখ দেখতে চাইলে গায়ে থতমত খেয়ে বলে, আরে আমার নখ তো আমি সকালেই কেটে ফেলেছি। রোজমেরির এতে কিছুটা সন্দেহ হয়। এভাবেই কিছুদিন রোজমেরি গায়ের সাথে কথা বলা কমিয়ে দেয়। তবে একদিন গায়ে কাজে চলে যাওয়ার পরে রোজমেরি তার এক ফ্রেন্ডের রিকমেন্ডেশনে ডক্টর হিলের কাছে গিয়ে চেক আপ করায় এবং ডক্টর তাকে সুখবর দেয় যে তাদের বেবি নাইট সাকসেসফুল হয়েছে এবং সে অন্তঃসত্ত্বা। তার এই আনন্দে সে সব কথা ভুলে যায়। গায়ে কাজ করে বাড়িতে ফিরে আসলে তাকে বাবা হওয়ার সুখবর দেয়। গায়ে অনেক খুশি হয়ে বলে, দাঁড়াও খবরটা রোমান আর মিনিকে জানিয়ে আসে। রোজমেরির মানা করা সত্ত্বেও সে তাদের গিয়ে জানায় এবং ক্যাস্টেভেটরা এসে তাদেরকে এমনভাবে কংগ্রেচুলেট করা শুরু করে যেমন তাদের নিজেরই বাচ্চা। রোমান এবং মিনি জানায়, ভালো ডক্টর দেখিয়েছ তো? রোজমেরি তার ডক্টরের নাম বললে তারা জানায় যে এইসব ডক্টর বাদ দাও, আমার পরিচিত একজন ডক্টর আছে এই শহরের সবচেয়ে বড় এবং বিখ্যাত ডক্টর, ডক্টর এব্রাহিম সেপারস্টিন। গায়েও তাদের কথায় একমত হয়। সে মা হওয়া নিয়ে এতটাই খুশি যে রাতে শুয়ে বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে রাখে। কিন্তু ঘুমানোর চেষ্টা করলে তার ঘুম আসছে না, কেননা পার্টিশনের ওপার থেকে রোমান এবং মিনির ঝগড়া হচ্ছে, তারই শব্দ শুনতে পাচ্ছে। তবে কি মনে করে যেন সে উঠে গিয়ে লকেটটা পরিধান করে, যেন এই গুড লাক চামটা তার জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসবে। পরের দিন তাদের কথা মতো রোজমেরি ডক্টর সেপারস্টিনের সাথে দেখা করতে চায়। সব চেক আপ করার পরে কিছু অদ্ভুত অ্যাডভাইস দেয়, যেমন কোনো ওষুধ নেওয়া যাবে না, বই পড়া থেকে বিরত থাকতে হবে, সব ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনের থেকে দূরে সরে যেতে, আর এইসব করলে নাকি বাচ্চার স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব পড়বে। এবং ডক্টর সেপারস্টিন তাকে জানায় মিনির দেওয়া ড্রিঙ্কস পান করতে, যেটা তার বাচ্চার জন্য খুবই ভালো। রোজমেরি, যে কিনা গলায় থাকা টেনিস রুটের স্মেলটা একদমই নিতে পারত না, এখন সে মিনির দেওয়া সেই টেনিস রুটের ড্রিঙ্কসও প্রতিনিয়তই পান করতে শুরু করে। এই সব কিছু সে করছিল যেন তার বাচ্চাটা হেলদি হয়। নতুন জীবনের শুরুর জন্য সে নতুন একটা হেয়ার কাট দেয়, কেননা সে মা হতে চলেছে। নতুন জীবন, নতুন করে সব কিছু। অন্যদিকে গায়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে। এই দিনগুলোতে গায়ে একদম ব্যস্ত হয়ে পড়ে, ঠিকমতো রোজমেরিকে সময় দিতে পারছে না। প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যেই রোজমেরির পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হতো এবং এর ফলে প্রায় 4 পাউন্ড ওয়েট সে লস করে ফেলে। দিনে দিনে তার ওজন কমেই যাচ্ছে। হাজ তাকে এই অবস্থায় দেখতে পেলে অনেকটা অবাক হয়, কেননা সাধারণত এমনটা হওয়ার কথা না। তবে রোমান, মিনি, গায় এবং ডক্টর সেপারস্টিনের কথা অনুযায়ী এটা নর্মাল, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এখন হাজ একদিন তাদের বাড়িতে আসলে রোজমেরি তার সমস্যার কথা সম্পূর্ণ খুলে বলে
ডক্টরের কথা জানতে চাইলে সে জানায় এই শহরের স্বনামধন্য ডক্টর সেপারস্টিনকে সে ভিজিট করছে এবং তাদের প্রতিবেশী ক্যাস্টেভেট এতটাই ভালো যে সম্পূর্ণ খরচ তারাই বহন করছে। অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে রোমান যাওয়ার সময় অচেনা ব্যক্তির কণ্ঠ শুনতে পেয়ে সে রোজমেরির ঘরে জোরপূর্বকভাবে প্রবেশ করে। সেখানে হাচের সাথে রোমানের একটা ছোট ডিবেট হয়। আসলে রোমান বলছিল তার এই ওয়েট লস এটা স্বাভাবিক বিষয়, পরে ঠিক হয়ে যাবে। তাছাড়া ওকে স্পেশাল ট্রিটমেন্ট তো দিচ্ছি এবং বড় মাপের ডক্টরও দেখাচ্ছি। আসলে আমরা আবার বাজারের সস্তা ওষুধে বিশ্বাস করি না। তবে হাচের কথা, ওষুধগুলো তো ফ্যাক্টরি থেকে টেস্ট করেই আসে, তাহলে ওকে ঔষধের বদলে কি খাওয়ানো হচ্ছে? রোজমেরি আগ বাড়িয়ে বলে তারা আমাকে একটা হার্বস দিয়ে ড্রিঙ্ক বানিয়ে খাওয়ায়। আসলে সেই শিকড়ের নামটা হচ্ছে টেনিস রুট। এই শিকড়ের নাম হাজ প্রথমবারের মতো শুনেছে। রোজমেরি তার গলায় থাকা লকেটটা তাকে দেখিয়ে বলে এটা গুড লাক চার্ম এবং এর ভেতরে টেনিস রুট আছে। হাজ এটার ঘ্রাণ শুকতেই নাক সিটকিয়ে ওঠে। সে জানায় এটা তো কোনো শিকড় নয়, বরং কোনো ফাঙ্গাস অথবা ছত্রাক মনে হয়। তবে এই বিষয়ে ডিপ আলোচনা হওয়ার আগেই রোমান আচমকা উঠে চলে যায়। সে চলে যাওয়ার পরে হাজ তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তারা একটু বেশি গায়ে পড়া স্বভাবের, কিন্তু একটু বেশিই ভালো। গায়াজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ কথা বলার পরে হাজ বলে আচ্ছা তাহলে আসছি আমি। যাওয়ার সময় গায়ে তাকে কোট পরিয়ে দেয়, তবে কোটের পকেটে হাত দিতেই হাজ তার একটা হাত মোজা খুঁজে পাচ্ছে না। হাজ চলে যাওয়ার পরেই গায়ে সাথে সাথে বাহিরে বেরিয়ে যায়। এখন পেটের যন্ত্রণায় রোজমেরির ঘুম হচ্ছে না। সেদিন রাতে হাজের কল আসলে রোজমেরিকে বলে কাল সকাল 11টায় আমার সাথে টাইম লাইফ ভবনের সামনে দেখা করবে, তোমার সাথে কিছু কথা আছে। কিন্তু এর কারণ জানতে চাইলে সে বলে টেলিফোনে বলতে পারবে না। রোজমেরি জানতে চায় যে তার হাত মোজাটা কি পেয়েছে কিনা। সে জানায় না, পায়নি। এরপর সে কল রেখে দেয়। গায়ের কিছুটা সন্দেহ হয় হাজকে নিয়ে। পরের দিন সকালে কথা মতো সেই বিল্ডিংয়ের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে। চারিপাশে ক্রিসমাসের আয়োজন হচ্ছে। রোজমেরি মানুষের নতুন বছরের আনন্দ দেখে নিজেও নিজের নতুন জীবন নিয়ে ভাবতে থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার এই ব্যথা যেন সে সারিয়ে দেয়। তবে বেশ অনেকক্ষণ যাবৎ ওয়েট করার পরেও হাজের কোনো খোঁজ পাওয়া যায় না। তাই না পেরে ফোন বুথে গিয়ে তাকে কল করে কলটা রিসিভ করে একজন মহিলা। হাজের সাথে কথা বলতে চাইলে সে জানায় আজ সকাল থেকে সে গুরুতর অসুস্থ। সে কোমায় চলে গেছে হঠাৎ করেই। তবে রোজমেরি বলে কিভাবে সম্ভব? গতকাল রাতেই তো আমাদের কথা হলো। রোজমেরি জানায় আপনি কে? সে জানায় আমি হাজের একজন ঘনিষ্ঠ ফ্রেন্ড, আমার নাম গ্রেস কার্ডিফ। আর হ্যাঁ, এখন কথা বলতে পারছি না, আমার হসপিটালে যেতে হবে। রোজমেরি এই ঘটনায় অনেক চিন্তায় পড়ে যায়। পথে তার মিনির সাথে দেখা হয়। তাকে বাড়ি নিয়ে যেতে চাইলে সে তাতে রাজি হয় না। সে একা একাই বাড়িতে চলে যায়। প্রতিদিনের মতোই আজকেও তার পেটে অস্বাভাবিক মাত্রায় ব্যথা উঠেছে। ক্রিসমাস পার্টিতে ডক্টর সেপারস্টিনের সাথে তার কথা হয় এবং সে জানায় আর কিছুদিনের মধ্যেই তার এই ব্যথাটা কমে যাবে। রোজমেরি পার্টিতে খাবার খাওয়ার সময় আয়নায় লক্ষ্য করে সে কাঁচা মাংস খাচ্ছে। প্রতিনিয়তই তার সাথে এমন ছোট ছোট অদ্ভুত ঘটনা ঘটছে। একদিন সে একটা পার্টির আয়োজন করার জন্য নিমন্ত্রণের লিস্ট বানাচ্ছে। সে জানায় পার্টিতে আমার বন্ধু এবং আত্মীয় স্বজনকে ডাকছি, তবে পার্টিতে রোমান এবং মিনি থাকতে পারবে না। এটা নিয়ে শুরুতে গায়ে আপত্তি করলে পরে সে রাজি হয়ে যায়। মিনি পার্টির দিনে বাড়িতে এসে তার কাজে সাহায্য করার জন্য আগ বাড়ালে সে তা করতে দেয় না এবং তাকে এক প্রকার বাধ্য হয়ে ঘর থেকে বের করে দেয়। সেই সাথে সেই কিছুদিন যাবৎ সেই টেনিস রুটের ড্রিঙ্কসটাও নেওয়া বন্ধ করে দিয়েছে। রাতে পার্টিতে সবাই উপস্থিত হলে দীর্ঘদিন পর ফ্রেন্ডের সাথে দেখা হওয়াতে সে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কিচেন রুমে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু গায়ে তা কিছুতেই হতে দিতে চাচ্ছিল না। সে মরিয়া হয়ে উঠেছে, যেভাবেই হোক কিচেনে সে আসবে। তবে তার ফ্রেন্ডসরা তাকে আসতে দেয় না এবং এখানে রোজমেরি তার বান্ধবীদের কাছে সম্পূর্ণ ঘটনা বলে এই অ্যাপার্টমেন্টে ওঠার পর তার সাথে কি হচ্ছে এবং সেই ডক্টর ও তার দেওয়া অদ্ভুত মেডিসিনের কথাও বলে। সব শুনে তার ফ্রেন্ডরা জানায় সেই ডক্টরের কাছে যাওয়া লাগবে না, আগের ডক্টরের কাছেই যেতে এবং একটা টেস্ট করিয়ে আসতে। সবাই চলে যাওয়ার পরে গায়ে রোজমেরির সাথে তুমুল ঝগড়া। এরই সাথে রোমান, মিনি ও ডক্টর সেপারস্টিনের পক্ষ নিয়ে এসে কথা বলছে এবং বলে এত বড় মাপের ডক্টর দিয়েও কি তোর চিকিৎসা হয় না? তাছাড়া এখন যদি ডক্টর চেঞ্জ করি তাহলে রোমান, মিনি, সেপারস্টিনই বা কী ভাববে? ঝগড়ার চরম পর্যায়ে হঠাৎ করেই রোজমেরির পেটের যন্ত্রণাটা একদম স্বাভাবিক হয়ে যায়।
সেই সাথে বাচ্চার হাত পা নড়ানোর অ্যাক্টিভিটি অনুভব করে। এখন সে একটু স্বস্তি অনুভব করছে। সে ভেবে নিয়েছিল বাচ্চাটা হয়তো মারা গেছে, এবং সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে সে স্বাভাবিকভাবেই দিন যাপন করছে। আবারও মিনি রোমানের দেওয়া ড্রিঙ্কস খেতে শুরু করে। এভাবেই কয়েক মাস কেটে যায়। রোজমেরির ডেলিভারির আর মাত্র 3 সপ্তাহ বাকি। হঠাৎ একদিন রাতে খবর পায় কয়েক মাস কোমায় থাকার পরে হাজ আজকে রাতে মারা গেছে। তাই পরের দিন সে তার ফিউনারালে চলে যায়। সেখানে কিছু লোকজনের সাথে কথা বলার সময় পেছন থেকে হাজির হয় সেই মহিলা, হাজের ফ্রেন্ড গ্রেস কার্ডিফ। সে জানায়, আমি তোমাকে মেইল করার সময় পাইনি, তবে শুনলাম তুমি আজকে আসছো, তাই এখানেই তোমাকে এটা দিয়ে দিলাম। হাজ মৃত্যুর আগে কিছুক্ষণের জন্য হুঁশে ফিরে এসেছিল, এবং হুঁশ ফেরার সাথে সাথেই আমাকে বলেছিল এই বইটা যেভাবেই হোক তোমার কাছে যেন পৌঁছে দিই। বইটা দিয়েই সে চলে যায়। এখন বাড়িতে এসে মিনির সাথে তার দেখা হয়। সে এসেছে তাকে ড্রিঙ্ক দিতে। ফ্রি হয়েই বইটা সে খোলে। বইয়ের নাম অল অফ দেম উইচেস। কিছুটা পড়তেই বুঝতে পারে এটা ডাকিনীর জ্ঞান চর্চার বই। সেখানে একটা পেজে মার্কিং করা অ্যাড্রিয়ান মার্কাটো নামের এক ব্যক্তির নাম লেখা। এই ডাকিনী বিদ্যায় চর্চাকারীর ওপর ব্র্যামফোর্ড বিল্ডিংয়ের লবিতে হামলা হয়, এবং ঘটনাস্থলেই গণপিটুনি খেয়ে সে মারা যায়। কিছু পেজ পড়তেই অ্যাড্রিয়ান মার্কাটোয়ের ফ্যামিলির একটা ফটো দেখতে পায়, যেখানে তার ছেলে স্টিভেন মার্কাটো এবং স্ত্রী। সে জানতে পারে এই ডাকিনী বিদ্যা চর্চাকারীরা সবসময় তাদের নামের ক্ষেত্রে অ্যানাগ্রাম ব্যবহার করে। অ্যানাগ্রাম হচ্ছে একটা নাম দিয়ে ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করে অন্য শব্দ তৈরি করা। রোজমেরি স্ক্র্যাবেল টাইলস থেকে কিছু গুটি নিয়ে এই বইয়ের নাম লিখে এবং সেটাকে রিঅ্যারেঞ্জ করা শুরু করে। প্রতিটা অর্থই বইয়ের নামের সাথে শয়তানি বাক্যকে সমর্থন করে। তবে এতে সে কিছু বুঝতে না পেরে সে হাজের কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তবে একটু পরেই সে বইটা খুলে ভাবতে থাকে হাজ কেনই বা এইসব মার্কিং করে রেখেছে। এরপর সে অ্যাড্রিয়ান মার্কাটোর ছেলে স্টিভেন মার্কাটোর নাম সাজায়, এবং সেটাকে অ্যানাগ্রাম করলে তার নাম দাঁড়ায় রোমান ক্যাস্টেভেট। গায়ে বাড়িতে আসতে না আসতেই রোজমেরি একে একে গায়কে সব কিছু বলতে শুরু করে। সে বলে, তুমি কি জানো রোমান ক্যাস্টেভেট কে? সে হচ্ছে অ্যাড্রিয়ান মার্কাটোর ছেলে স্টিভেন মার্কাটো, এবং তাকে হাতের দেওয়া সেই বইটাও দেখায়, এবং বলে এই ফটোটা তোলা হয়েছিল তার যখন বয়স ছিল 13 বছর, এবং তার জন্ম হয়েছিল 1886 সালে। সব মিলিয়ে হিসাব করলে তার বয়স দাঁড়ায় 79 বছর, এবং এই বিষয়টা মোটেও কাকতালীয় নয়। গায়ও তার কথায় সহমত পোষণ করে। তবে সে বলে তার বাবা খারাপ হতে পারে, তবে সে যে খারাপ তার কোনো ভিত্তি নেই। হয়তো তার বাবার পরিচয়ে সে বাঁচতে চায় না, তাই ছদ্মনাম ব্যবহার করছে। তবে রোজমেরির কথা প্রতিনিয়তই তাদের ঘর থেকে মন্ত্রচায়নের শব্দ শুনতে পাই। রোমান ওরফে স্টিভেন মার্কাটো কভেনের হেড। কভেন মানে ডাকিনীদের গ্রুপ। এবং সে আরও বলে, আমি বুঝতে পেরেছি কেন তারা আমার বাচ্চা চায়, কারণ এইসব রিচুয়ালসে নবজাতক শিশু ব্যবহার করা হয়। রোজমেরি জানায় তারা আর এখানে একটা মুহূর্তও থাকবে না, কিছুদিনের মধ্যেই এই বাসা চেঞ্জ করতে হবে। গায়ে তার এইসব কথায় পাত্তা দেয় না। এই ঘটনা সে ডক্টর সেবাস্টিনকেও জানায় যে এরা সবাই এক কাল্টের সদস্য, এবং বলে আমি তাদের থেকে আর কোনো ঔষধ খাবো না। সেবাস্টিন তাকে বলে, আচ্ছা ঠিক আছে, খেও না, তবে আমি তোমাকে এবার কিছু পিলস লিখে দিচ্ছি। আর তুমি যে রোমানকে নিয়ে এতটা উদ্বিগ্ন, তুমি জানো রোমান যে অনেক অসুস্থ। এটা শুধু তোমাকেই বলছি। সে আর 1-2 মাসের মতোই বাঁচবে, তাই সবার সাথে একটু ভালো আচরণ করে এবং একাকী থাকতে চায় না। তাছাড়া তারা কিছুদিনের মধ্যেই অন্য দেশে যাবে ভ্রমণের জন্য। রোজমেরি এই ঘটনা জানতে পেরে অনেক শোক প্রকাশ করে। এভাবেই দিন চলে আসে রবিবার। তারা ভ্রমণের জন্য বেরিয়ে পড়বে। গায় আর রোজমেরি তাদের হাসি মুখে বিদায় জানায়। বাড়ি এসে গায়ে হাতের দেওয়া সেই বইটা ফেলে দেয় রোজমেরির বারণ করা সত্ত্বেও। সময় পেলেই সে বাইরে চলে যায় এক লাইব্রেরিতে এবং এক উইচক্রাফটের বই কিনে। গাড়িতে বসে সে সেই বইটা পড়তে শুরু করে। বইয়ের থেকে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারে কভেনদের বিষয়। সময়টা তখন 1692 সাল। ওই সময়টাতে স্যালেমস উইচ ট্রায়ালস চলেছিল, এবং সেখান থেকেই পরবর্তীতে ডাকিনীদের দল আস্তে আস্তে ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বই থেকে জানতে পারে তখনকার সময় মানুষ প্রায়ই হঠাৎ করে মারা যেত স্বাভাবিকভাবেই, কিন্তু পরে ধারণা করা হয় এটা আসলে ছিল এক ধরনের মানসিক শক্তির আক্রমণ। এই সম্মিলিত শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো মানুষকে অন্ধ করে দিতে পারত, বধির করে দিতে পারত, প্যারালাইজও করে দিত।
এমনকি সরাসরি মেরেও ফেলতে পারত। এবং এই ইউনাইটেড মেন্টাল ফোর্সকেই কভেন বলা হয় বা ডাকিনীদের দল, অথবা ইংরেজিতে কাল্ট, যারা কিনা মূলত সেটানিস্ট। কিছু কিছু কাল্ট বা গোপন ধর্মীয় গোষ্ঠীতে বিশ্বাস করা হতো যে যার উপর জাদু বা অভিশাপ দেওয়া হবে তার ব্যক্তিগত কোনো জিনিসপত্র, যেমন কাপড়, নখ, চুল এবং ব্যবহার করা যে কোনো জিনিস থাকা জরুরি। এই জিনিস ছাড়া মন্ত্র বা জাদু কার্যকর করা যেত না। রোজমেরি এইসব জানার পরে সাথে সাথেই সে অ্যাক্টর, যার নাম ডোনাল্ড বমগার্ড, তাকে কল করে। তার চোখের কথা জিজ্ঞেস করে যে তার চোখ ঠিক হয়েছে কিনা। তবে জানা যায় সেই চলচ্চিত্রের কাজে সাইন করার পরে সে অন্ধ হয়েছে এবং এখনও অবধি কোনো অপারেশনই ঠিক হয়নি। রোজমেরি জানতে চায়, আচ্ছা, আপনার কি কোনো ব্যবহৃত জিনিস গায়ের কাছে আছে? সে জানায় না, তেমন কিছু নেই। পরে আবার ভেবেচিন্তে সে বলে, হ্যাঁ, একদিন সে আমার সাথে তার গলার টাইটা এক্সচেঞ্জ করেছিল। কথাটা শুনতেই সে তার সুস্থতা কামনা করে কলটা কেটে দেয় এবং বুঝতে পারে যে তার স্বামী হাতের হাত মোজা চুরি করেছে এবং তার প্রতিদ্বন্দ্বীর টাই, এবং তাদের উপরে জাদু প্রয়োগ করেছে। সব কিছু জানার পরে তার গায়ের উপর সন্দেহ হওয়ায় সে কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ে ডক্টর সেপারস্টিনের সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য। কাউন্টারে যাওয়ার পরে অপারেটর জানায় সেপারস্টিন এখন একটু বাইরে আছে, সে চলে আসবে শীঘ্রই। সেই মহিলা একটু পরে তাকে বলে, আজকের পারফিউমটা তো তোমার বেশ ভালো, সেদিন তোমার থেকে একটা বিচ্ছিরি গন্ধ আসছিল। রোজমেরি বলে, ওটা আমার লকেট থেকে আসছিল, ওটা ফেলে দিয়েছি। অবাক করে দিয়ে সেই মহিলা বলে, এখন ডক্টর সেপারস্টিনকেও বলো সেই গন্ধটার উৎস ফেলে দিতে। রোজমেরি বলে, কেমন গন্ধ? সে বলে, একটা কেমন জানি গন্ধ, তবে তুমি কি তা পাওনি কখনো? হয়তো তোমার থেকে একই গন্ধ আসে বলে তুমি সেপারস্টিনেরটা খেয়াল করনি। রোজমেরির আর বুঝতে বাকি নেই যে এটা টেনিস রুটের কথা বলছে, এবং এটা বুঝতেই সে অনেক নার্ভাস হয়ে যায়। তার মানে ডক্টর সেপারস্টিনও তাদের সাথে জড়িত। সে কিছু না বলেই তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। ফোন বুথের মধ্যে গিয়ে সে পুরনো ডক্টর মিস্টার হিলকে কল করে এবং মিস্টার হিলকে তাড়াতাড়ি তার সাথে দেখা করতে বলে এবং তাকে বলে যে আমি কোথাও যাইনি, বরং এই শহরেই আছি, এবং এখন যেই ডক্টরটা দেখাচ্ছি সেই ডক্টরটা ভালো না। আমি সব কিছু কলে বলতে পারবো না, কিন্তু আমি একটা ষড়যন্ত্রের মধ্যে ফেঁসে আছি। একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারবেন। ডক্টর হিল পরদিন তাকে দেখা করতে বললে সে জোরাজুরি করে যে আজকেই দেখা করেন, এবং আমার স্বামী কেন কাউকেই বলবেন না এই কথা। সে লুকিয়ে লুকিয়ে ডক্টর হিলের বাড়িতে চলে যায় এবং সেখানে তার স্বামী ডক্টর সেপারস্টিন এবং রোমান এবং মিনির ব্যাপারে সব খুলে বলে, যে তারা এক কাল্টের সদস্য এবং তারা আমার বাচ্চা চায়। ডক্টর হিল তার কথায় মনোযোগ দিয়ে শোনে, তবে তার এইসব কথা বেশি একটা বিশ্বাস হয় না। তার মনে হচ্ছিল রোজমেরি মানসিকভাবে ভেঙে পড়েছে। প্রেগনেন্সির সময় এমন কিছুটা হয়েই থাকে। তবুও বিশ্বাস না করাতে সে তাকে বই থেকে কিছু বিষয় দেখায়। তবে ডক্টর হিল জানায়, আমি তোমার কথায় বিশ্বাস করি, তবে ডাকিনী বিদ্যায় বিশ্বাসী না। কিন্তু এটা জানি এই শহরে এমন কিছু তারছিরা মানুষ আছে। যাই হোক, কি যেন সেই ডক্টরের নাম? রোজমেরি জানায় তার নাম সেপারস্টিন। ডক্টর হিল কিছুটা অবাক মনে তাকিয়ে তাকে জিজ্ঞেস করে, আব্রাহিম সেপারস্টিন? সে তার কথায় হ্যাঁ জানায়। ডক্টর হিলের বাড়িতেই সে আজকের রাতটা কাটায়। তবে সকালেই তার সাথে কি এমন কথা হয়েছে সেখানে গায় ও ডক্টর সেপারস্টিন এসে রোজমেরিকে কিছুটা হুমকির সুরেই সেপারস্টিন বলে, এখানে কোনো ড্রামা করবে না, চুপচাপ আমাদের সাথে চলো। গায়ে পাশেই নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। তারা ডক্টর হিলকে জানায় আসলে রোজমেরির মানসিক অবস্থা ভালো না, তাই তাকে নিয়ে গেলাম। রোজমেরিকে নিয়ে অ্যাপার্টমেন্টে যাওয়ার পথে সে ফাঁকি দিয়ে তাদের থেকে পালিয়ে রুমে পৌঁছে দরজা লাগিয়ে দেয়। তবে সেখানেও রক্ষা হলো না, কারণ রোমান এবং মিনি সেই পার্টিশনের রাস্তা দিয়ে তার ঘরে প্রবেশ করে এবং রোজমেরিকে খাটের সাথে বেঁধে অজ্ঞান করার ইনজেকশন পুশ করে। ঘুম থেকে জাগ্রত হলে জানতে পারে তার ডেলিভারি হয়ে গেছে। তবে দুঃখের সংবাদ, তার বাচ্চাটার পজিশন উল্টা ছিল এবং সে মারা গেছে। গায়ের চেহারায় এক শয়তানি আভাস। রোজমেরি তাদের কথায় বিশ্বাস করে না, বরং অট্ট ভাষায় তাদের গালাগালি করতে শুরু করে যে তারা সবাই মিলে মিথ্যা বলছে। সে বলে, তোরা সবাই ডাইনিদের সাথে মিলে আমার নিরীহ বাচ্চাটাকে মেরে ফেলেছিস। তার এই পাগলামি আচরণের কারণে তাকে আবারও ইনজেকশন দেওয়া হয়। পরে ঘুম থেকে উঠলে গায়ে তাকে শান্ত করার চেষ্টা করে। তবে রোজমেরির রাতে ঘুমানোর সময় পার্টিশনের ওপাশ থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। ততক্ষণে লরা লুইস এসে তার কাছ থেকে বুকের দুধ নিয়ে যায়
তবে রোজমেরি জানায় এসব কিসের জন্য। সে তাকে কিছু না বলে একটা ট্যাবলেট খেতে দিয়ে চলে যায়, কিন্তু রোজমেরি ট্যাবলেটগুলো ফেলে দেয় এবং তার মনে হচ্ছিল বাচ্চাটা এখনও বেঁচে আছে। গায়ে রাতে চলে যাওয়ার পরে লুকিয়ে লুকিয়ে সে পার্টিশনটা ভেঙে রোমান এবং মিনির অ্যাপার্টমেন্টে চলে যায় এবং দেখে সেখানে গায়ে উপস্থিত। সবাই তার দিকে তাকিয়ে আছে। সবাই তাকে দেখে বলছে, এত রাতে এখানে কি করছো? ঘরে চলে যাও। চোখের সামনেই বাচ্চাদের ক্রেডেল, যার উপরে ঝুলছে উল্টো ক্রসের নিশানা। কাপড় সরিয়ে বাচ্চার চেহারা দেখতেই তার মনে এক আতঙ্ক প্রবেশ করে, কেননা বাচ্চাটার চোখ মানুষের মতো নয়। তাদেরকে এই বিষয়ে বলে যে ওর চোখ এমন কেন, ওর বাবার চোখ তো এমন না। রোমান দাম্ভিকতার সাথে বলে সেটান হচ্ছে তার বাবা, গায়ে তার বাবা নয়। সে নরকে রাজত্ব করবে এবং পৃথিবী তার চরণধুলিতে থাকবে। তার নাম অ্যাড্রিয়ান। এবং একে একে সবাই হেইল সেটান বলে জব করতে থাকে। সবাই সেখানে হেইল অ্যাড্রিয়ান, হেইল সেটান বলে চিয়ার আপ করতে থাকে। মিনি তাকে বলে, তুমি তো ভাগ্যবতী নারী, কেননা সেটান সবাইকে রেখে তোমাকেই তার বাচ্চার মা হিসেবে গ্রহণ করেছে। ম্যারি যেমন ক্রাইস্টের মা, তুমিও রোজম্যারি অ্যান্টি ক্রাইস্টের মা। তুমি সর্বকালের সেরা নরকীয় অস্তিত্ব সেটানের সন্তানের মা। রোমান তাকে বলে, এখন সবচেয়ে ভালো হবে নিজের মমতায় তাকে গ্রহণ করে নাও। এমনিতেও তো সে তোমারই সন্তান, তুমি কি তাকে ফেলে দিতে পারবে? আর দায়িত্ব না নিলে আমার কোনো সমস্যা নেই। তোমাদের প্রচুর নাম, যশ, খ্যাতি এবং অর্থ সম্পদ প্রদান করা হবে। রোজমেরি যখন কিছুটা মেনে নেওয়ার চেষ্টা করছিল, তখন গায়ে এসে তার কাছে ক্ষমা চায়, কিন্তু রোজমেরি তার মুখের ওপর থুতু নিক্ষেপ করে। লরা লুইস বাচ্চাটাকে রাখতে পারছিল না। বাচ্চাটা জোরে জোরে কান্না করছিল, যার ফলে রোজমেরি তাকে সাদরে গ্রহণ করে নেয় এবং এখানেই শেষ হয় রোজমেরিস বেবি মুভিটি। অনেকের পার্সপেক্টিভ অনুযায়ী মুভিটাতে সেটানকে প্রমোট করা হয়েছে, তবে তাদের ভুল ভেঙে দিয়ে পরিচালক এটাই বুঝিয়েছে যে শুরুতে সে ভয় পেয়ে বাচ্চাটাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু শেষমেশ যখন নবজাতক শিশুটিকে সে কোলে নেয়, তখন তার ভেতরের মাতৃত্ববোধ সব ভয় আর ঘৃণাকে ছাপিয়ে যায়। এটাই সিনেমার আসল ভয়। একজন মা নিজের সন্তানকে ভালোবাসবে, সে সন্তান যদি অশুভ শক্তির ফলও হয় তবুও। এখানে শয়তান জিতে যায় শুধু কাল্ট বা মন্ত্রের কারণে নয়, বরং একজন মায়ের স্বাভাবিক দুর্বলতার কারণেও। শেষমেশ দর্শকদের মনে একটাই প্রশ্ন থেকে যায়, রোজমেরি কি আসলেই শয়তানের শক্তির কাছে আত্মসমর্পণ করলো, নাকি সে শুধু একজন মায়ের মতো তার সন্তানের প্রতি টান তাকে বাধ্য করেছে আগলে রাখতে? উত্তরটা দর্শকদের আশায় রেখেই সিনেমাটা শেষ হয়। মানে শেষটা পুরোপুরি স্পষ্ট নয়, তবে সিনেমায় দেখাতে চেয়েছে অশুভ শক্তি ভয়ঙ্কর হলেও মানুষের দুর্বলতা, যেমন মাতৃত্ব, বিশ্বাস, লোভ, এই সমস্ত বিষয়গুলোই শয়তানকে আরও সহজেই জিতিয়ে দেয়। তবে রোজমেরির অ্যাপার্টমেন্টের আগের ভাড়াটিয়া মিসেস গার্ডেনিয়ার সাথে কি হয়েছিল এবং টেডি কেন আত্মহত্যা করেছিল তা জানতে অবশ্যই এন্ড স্ক্রিনে থাকা অ্যাপার্টমেন্ট 7 মুভিটি দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনার যে কোনো মতামত জানাতে পারেন। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিবেন। টিল দেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে। গুড বাই।